প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজ ইয়াং নাইট লাভ বক্সে। আমি যথারীতি তানভীর তারেক রয়েছি এবং আমার সাথে আজকে একজন অতিথি রয়েছেন। সে খুব কনফিউজ আসলে, আমাকে বারবার এসএমএস করছিল, ভাইয়া কি প্রশ্ন হবে, কেমন প্রশ্ন করবে। তো আমরা আসলে লাভ বক্সে যেটা করি, ভালোবাসার কথা বলি এবং সেটা ভালোবাসাটা বিভিন্ন আঙ্গিকের হতে পারে। তো আজকে যিনি অতিথি কোনো আঙ্গিক বুঝতে পারছে না, ভালোবাসা নিয়ে কথাই বলতে চাচ্ছে না। দেখা যাক তার সাথে কেমন আড্ডাটা হয়। আমি নিজেও আসলে কনফিউজ। পরিচয় পর্বটা সেরে নিই। এ সময়ের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ও খুব ভালো পিয়ানো বাজায়, গিটার বাজিয়ে গান করে, সেগুলো ফেসবুক লাইভে আসে। নাওমি, নাওমি কেমন আছিস? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। মাঝরাতে এই ধরনের আড্ডায় বোধহয় খুব বেশি আসা হয় না, একদমই আমার জন্য একদমই ফার্স্ট টাইম। মাঝরাতে কি করে নাওমি? টু বি অনেস্ট, মাঝরাতে আমি হচ্ছে জানি তুমি খুব অনেস্টলি সত্যি কথা বলবা, এটাই প্রত্যাশা করছি আজকে। চেষ্টা করছি। মাঝরাতে এখন আমার সেমিস্টার ব্রেক, সো তো অনেকের সাথে কথা বলতে হয়। না, নট নেসেসারিলি। আমি কিন্তু কোনো কিছু মিন করছি না, এমনি মানে কথা তো হতেই পারে, তোমার আঙ্কেলের সাথে হতে পারে, আমি তো বলি না। আই মোস্টলি আমার কাজগুলো আমার আসলে রাত 10টার পর থেকে আমার মনে হয় যে সেমিস্টার ব্রেক যেহেতু চলছে, সো আমার কাজ করার মুড চলে এসেছে আফটার 10। সো আমি আমার কাজগুলো ওভাবে স্কেডিউল করি, পরের দিন সকালের কাজ কি হবে। তারপর আমি যেহেতু আমার মিউজিশিয়ান, সো টুকটাক টুংটাং করা হয়। আচ্ছা, আর এই তো কাজগুলো বেসিক্যালি আমি এই শোতে কাজের কোনো খবর আমি শুনতে চাচ্ছি না। আচ্ছা, মাঝরাতে তোমার সেমিস্টার ব্রেক হয়েছে, তো নিজের ব্রেক আসলে এই এই শোতে আসলে প্রশ্নটা এমন হচ্ছে ব্রেকআপ কয়টা, সেই ধরনের প্রশ্ন আমার স্ক্রিপ্টে থাকে সাধারণত। সে প্রসঙ্গে আমরা ব্রেকের পরে যাব। আপাতত শুনি যে মনে হয় ভালো হয়। এই মাঝরাতে আসলে কি করে মেয়েরা, যে ঘুম না আসলে মুভি দেখা বা প্রিয় কারোর সাথে কথা বলা? মুভি দেখা হয়, অনেক মুভি দেখা হয়, আমার প্রচুর মুভি দেখি। আমার সেমিস্টার ব্রেকে আমি মনে হয় 20-25টা মুভি দেখে ফেলছি। এতবার সেমিস্টার শব্দটা শুনতে আর রাতে বেলা ভালো লাগছে না। 20-25 বার দেখে তুই অনেক ফেলেছি। পড়াশোনা করিস আমি জানি। না, একদমই না, একদমই না। আমি প্রায় 25টার মতো মুভি দেখেছি। আচ্ছা, সো এই ব্রেকে এই ব্রেকে সো বুঝতেই পারছো যে আমার অনেক মুভি দেখা হয়। আচ্ছা, গান তো শুনতেই হয় যেহেতু। এমনি কোনো ব্রেকআপ হয়নি জীবনে? না না, এখনো না আলহামদুলিল্লাহ। ব্রেকআপ শব্দটা আসলে ব্রেকআপ তো পরের কথা, আগে যেটা সেটা হচ্ছে প্রেম তো করতে হবে। সেটাই তো। মুভি 25টার ভিতরে রোমান্টিক মুভি কয়টা ছিল? রোমান্টিক মুভি লাস্ট টাইম আমি দেখলাম হচ্ছে বিফোর সানরাইজ, 1995। সবগুলোই নিশ্চয়ই। না, আই এম নট ইনটু রোমান্টিক মুভিজ। মানে আমি রোমান্টিক না। না, আমি বলছি না যে আমি রোমান্টিক না, যে যেমন সে তেমনই তো ছবি দেখতে পছন্দ করবে। কিন্তু আমি রোমান্টিক মুভি একটু থ্রিলার এন্ড একটু ড্রামা বেসড ওসব দেখতে পছন্দ করি। আচ্ছা, তাহলে সম্পর্ক রসায়নগুলো বা প্রেমের ইয়েগুলো খুব বেশি সম্পর্ক রসায়ন, এটা তো হচ্ছে পার্ট অফ লাইফ। আচ্ছা, এটা আমাকে টুডে অর টুমরো এটা তো আসতেই হবে, এটা ডিনাই করার কোনো উপায় নাই। নাও ঘামছো কেন, মানে নার্ভাস মানে? না, একদমই না। আচ্ছা যাক, ব্যাপারটা আমি একটু ধরতে চাচ্ছিলাম তোমাকে। এনিওয়ে, হ্যাঁ, প্রশ্ন দিয়ে জি। বন্ধু বান্ধব বা বন্ধুত্বের সংজ্ঞার পাশাপাশি এখন এই সময় যে সেমিস্টারে একসাথে থাকে না, যে 5-6 জন বন্ধুর দৃষ্টি নামের প্রতি হয়তো ঠিক সমপর্যায়ের না, একরকম না। কেউ হয়তো একটু বেশি এক্সপেক্ট করছে, বেশি কেয়ার এক্সপেক্ট করছে। এগুলো আসলে কিভাবে বোঝো না আমি, যে না ওকে একটু ওইভাবে ট্রিট করতে হবে ফ্রেন্ডদের ভেতরে? তোমার ফ্রেন্ডরাও নিশ্চয়ই আজকে এই রাতে বসে দেখছে, তার ফ্রেন্ডটা কি বলে। সবাই দেখছে, সবাই ভেবেছিল যে অনেক সিরিয়াস কোনো কিছু দিয়ে আজকে আমি কথাবার্তা বলবো। ওই ফ্রেন্ডদের ভেতরে আশিক থাকে না, একটা আশিক ব্যাপারটা, মানে একটু নোটে গিয়ে দেয়, তোমাকে একটু বেশি কেয়ার করা। তুমি কি বলতে চাচ্ছো যে যা খুশি তুমি যা মনে করো আমার প্রশ্ন থেকে। আচ্ছা, ফ্রেন্ডদের ভিতরে এই ডেফিনিশনগুলো কেমন? ফ্রেন্ডের মধ্যে যে আমার ফ্রেন্ডরা সবাই লাইক আমার খুব অল্প ফ্রেন্ড, অনেক কম সংখ্যায় কম, বাট সবাই আমার অনেক বলে না যে আমি কখনো ফিল করি না যে ওরা হচ্ছে আমার সোলমেট যেটাকে বলি আমরা, যে আমার বাইরের কেউ বা আমাকে ওরা ডিফারেন্টলি ট্রিট করছে এরকম কোনো কিছুই না। ওরা আমাকে খুব ভালো জানে এবং সবাই অনেক। আমি তো বলি না যে তোমাকে কেউ খারাপ জানে।
আমার কথা হচ্ছে যে না এই যে আমি যে প্রেম করব বা আমি যে একটা রিলেশনশিপে যাব, correct, এটাই ওদের কাছে একটা আশ্চর্যজনক বিষয় যে তাই হ্যাঁ কি কোনো মানে এই প্রেম ঘটিত কোনো বিষয় আসলে কোনো না আপত্তি না খুব একদমই না, মানে এটা ওদের কাছে মনে হয় যে সবচাইতে মনে হয় যে থাকে না যে কোনো একটা কিছু কারো কাছ থেকে এক্সপেক্টই করি না আচ্ছা ওরকম। আচ্ছা এবার একটু আসি যে আমি গান গাই, নিজে ইনস্ট্রুমেন্ট বাজাই, একটা গানের সার্কেলের সাথে মেশে নিজের এই সম্পর্কগুলোকে রিপ্রেজেন্ট করে একজন এই বয়সী মেয়ের ক্ষেত্রে পরিবার কতটা সাপোর্ট দেয়, বা তুমি যখন ইনভলভ হবে, আমি স্বীকারই করে নিচ্ছি এখন ইনভলভ হচ্ছে না, ব্রেকের পরে বাকি প্রশ্ন যাব, কিন্তু স্বীকারই করছি যে প্রেম করে না এখন ওটাই আমি। মনে হয় ভালো হয় যে আমরা যদি ওই পার্টটা সেটা কি নাই ভালো হয় সেটা আমি জানি না, ব্রেকের পর ব্রেকআপ হয়ে যেতে পারে, এনিওয়ে। তো সেই ক্ষেত্রে পরিবার পারিবারিক সাপোর্টটা কেমন হয়, তোমার ফ্রেন্ড সার্কেলে কিভাবে আমার থাকে, তোমার সেই ফ্রেন্ড সব সার্কেল ফ্রেন্ড বলার আগে আমি বলতে চাই যে আমার ফ্যামিলির কথা, যে আমি মিডিয়াতে অনেককে বলতে শুনেছি, মানে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেকে বলতে শুনেছি আমার ফ্যামিলি থেকে আমাকে একদমই সাপোর্ট করেন, আমি খুব জোর করে একজন মিউজিশিয়ান হয়েছি, বা আমি খুব জোর করে হচ্ছে একজন মানে কি বলে মডেল ও অ্যাক্ট্রেস, যাই হোক, তো ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট করে না। এই ক্ষেত্রে আমি বলবো যে আমি অনেক লাকি, আচ্ছা বিকজ আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে আমার দুইটা কাজ ছিল, একটা হচ্ছে আমার স্কুলে যাওয়া, রেজাল্ট ভালো করা, আর একটা হচ্ছে যে ওইটার পাশাপাশি বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করা। আচ্ছা সেই ক্ষেত্রে আমাকে আব্বু আম্মু নিজে আমাকে গানের টিচার রেখে দিয়েছেন, রেয়াজ না করার জন্য আমাকে বকা দিয়েছে যে তুমি কি করছো, সকালে ঘুম থেকে মানে উঠিয়ে যে টর্চার করাটা। না, রেয়াজ গানের স্কুলে এগুলো আমি কোনো মানে গল্প, আমি বলতে চাচ্ছি রিলেশন, যেটা আমি যে আমি বারবার তুমি ওইদিকে চলে আসছো। আচ্ছা আমি কিভাবে আমি শেষ করি। আমি বলতে চাচ্ছি যে ফ্যামিলি মানে হ্যাজ বিন অনেক সাপোর্টিভ ছিল, এখনো আছে, আমি অনেক লাকি। আর ফ্রেন্ডদের ক্ষেত্রে হচ্ছে ওরা আমাকে অনেক ক্রিটিসাইজ করে। আমার কথা ধরা যাক কালকে সকালে বা এক সপ্তাহের ভেতরে একটা ছেলেকে তোমার পছন্দ হতে পারে, মানুষ রিলেশন হতে পারে, এটা তো একটা ঐশ্বরিক আবার ব্যাপার। সেক্ষেত্রে আর কি তোমার ফ্যামিলি কি ধরনের সাপোর্টিভ হবে, বা এই বয়সী মেয়েদের ক্ষেত্রে সাপোর্টিভ বাবা মা আসলে থাকে কিনা, তোমার বন্ধু বান্ধবদের ভিতরে আছে কিনা? আমার না, আমার বন্ধু বান্ধব তো দূরের কথা, তো ওরা ওদের কেউ মধ্যে কেউ নাই। মানে ইনভলভ না কারোর সাথে? আমার বন্ধু বান্ধবরা ওদের তো টপিক আলাদা, আমি তো আমার কথা হ্যাঁ, বলছি। তোমার সাথে শেয়ার করে না যে আমার ওই মেয়েটাকে ভালো লাগে, বা হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে। সেটা আমার সেটা আমার পরিবারে close friend- কতটা গোপন আছে ওদের, আমার ওদের ফ্যামিলি, ফ্যামিলিতে? ওদের ফ্যামিলি লাইক ডিপেন্ড করে, কারো ফ্যামিলি খুব ইজিলি জিনিসটা জানে বা রিলেশনশিপে আছে জিনিসটাকে আচ্ছা রেসপেক্ট করছে, বা মানে যেটা হয় এখন। আচ্ছা আর আমার ফ্যামিলির দিক থেকে আমি বলবো যে আমার ফ্রেন্ডদের মতোই অনেক শকিং হবে ব্যাপারটা, যে আমি কোথাও কোনো কিছু মানে করছি কিনা। আমি যতটুকু জানি আব্বু আম্মু এখন দেখছে আমাকে, হ্যাঁ তো আব্বু আম্মুর কাছেও লাইক অনেক শকিং কিছু একটা হবে, যে ইভেন আমার এতটুকু মনে আছে যে আমি যখন ভার্সিটিতে প্রথম ক্লাস করতে যাই, হ্যাঁ। কিছুদিন পর আমার আম্মু আমাকে জিজ্ঞেস করেছিল যে why are you না, আমি talking to বারবার me? এই ক্যামেরাতে তাকাচ্ছ কারণ তোমার আম্মুকে দেখতে যাচ্ছ। মানে আম্মু আমাকে বলছিল যে তুমি আমাকে কেন ফোন দাও, ফোন আচ্ছা। দিয়ে আমি অফিসে থাকি কাজ করি, তোমার কি কোনো ফ্রেন্ড নাই, তোমার কোনো ছেলে বন্ধু নাই? আচ্ছা আচ্ছা, যাক বুঝছি, আমি জানি খুব ফ্রেন্ডলি, খুব আবারও ঘেমে যাচ্ছ না আমি তো। যাক এবার একটু কাজের কথা আসি। ঈদ আসছে সামনে, নতুন গান কি আসছে নামের? আমার ইজি করি, লাস্ট হচ্ছে ইপি রিলিজ হলো একটা, মানে সিঙ্গেলস? সিঙ্গেলস না, আচ্ছা। 3টা গানের একটা অ্যালবাম বলে আচ্ছা। এটাকে। এই অ্যালবামটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে যে টিপিক্যাল জনরা থেকে বের হয়ে আমি একটা ব্রেক নিয়েছিলাম। সো ওই ব্রেকের মধ্যে দিয়ে হচ্ছে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করি, আচ্ছা। শেখার অনেক কিছু শিখেছি, এখনও অনেক কিছু শিখি নাই, শিখছি স্টিল। সো অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট সোফার আমি যতটুকু জানি যে আমি স্যাটিসফাইড, আর আমার লিসনাররা বাহ, তো অনেকগুলো ব্রেক শব্দ শোনা যাচ্ছে, যে সেমিস্টার ব্রেক যাচ্ছে, গানেরও ক্ষেত্রে ব্রেক যাচ্ছে, কিন্তু ব্রেকআপটা বলছেন, এনিওয়ে যাক, সেটা কখনো না আসুক জীবনে কারো। হ্যাঁ হবেও না, সেটা জানি তো। তো সেটা না, আমি এবার একটু আসি হবে না না হতেই পারে, বাট ওটা হওয়ার জন্য তো যে স্কোপটা দরকার সেটা এখন মানে কি রিজনে হতে পারে শুনি না, ব্রেকআপ relation-এ? কি রিজনে হতে হ্যাঁ, পারে, যে ওই ছেলেটা কি করলে আসলে ব্রেকআপ তুমি হতে পারে। আর ফোন ধরবে না বা একটা কিছু। আর
আর ফোন ধরবো না। মানে আচ্ছা ডিটাচড হয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমার কাজটাকে অনেক রেসপেক্ট করতে হবে হ্যাঁ প্রথমত। আচ্ছা আর মানে রিলেশনশিপের মধ্যে আমি এখন যেটা দেখি আমার বন্ধুরা বা আমি আমার কাছের মানুষদেরকে যেটা সবচেয়ে বেশি ফেস করতে দেখি সেটা হচ্ছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যে একটা রিলেশনশিপে আছি বাট ও আমাকে বুঝছে না বা আমার ফ্রেন্ডদেরকে রেসপেক্ট করছে না, চাচ্ছে না যে আমি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করি বা আমার কাজ থাকছে বাইরে, আমাকে সন্দেহ করছে। সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় খুবই ক্রিপি, অ্যান্ড এই জিনিসটা যদি হয় তাহলে এই তো কিছু কিছু ঘটনা বেরিয়ে আসছে। এনিওয়ে নামি এই যে রিলেশনশিপের কথা বললে যে এখন প্রায় সময় বা আগের প্রজন্মের বা সিনিয়ররা অনেকে বলেন যে এই সময়ের ছেলেমেয়েরা রিলেশনশিপের মানেটা আসলে বোঝে না। যেহেতু এখন নামি এই বয়সটা রিপ্রেজেন্ট করছো, এই সময়ে ফেসবুকে প্রায় সময় দেখা যায় ইটস কমপ্লিকেটেড বা ব্রেকআপ হলে ব্রেকআপ একটা পার্টি হয়, অনেক রকম গল্প, অনেক রকম ব্রেকআপ পার্টি। হ্যাঁ মানে দেখা যায়। আচ্ছা, that's a new term. তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের সার্কেলে কতটা হয় বা এই যে এই অভিযোগটা আমি তোমার একমত বয়সে হব হয় যে এরকম ব্যাপারটা? হ্যাঁ, আমি একমত কেন হব সেটা হচ্ছে যে গুণীজনেরা বা বড়রা বলে থাকেন যে রিলেশনশিপগুলো আসলে আগের মতো নাই। আমিও একমত হব যে এই ব্যাপারগুলো যে আগে আমি আমার বাবা মাকে দেখি, আমি আমার কাজিনদেরকে দেখি বা কোনো ভাইয়া আপুদেরকে দেখছি, ওরা যেইভাবে মানে এত বছর ক্যারি করে এসেছে একটা রিলেশনশিপ এবং এত রেসপেক্ট করা, এই জিনিসটা আমার মনে হয় যে এখন নাই বলেই এত ব্রেকআপ হচ্ছে বা ভুল বোঝাবুঝির যে উৎপত্তিটা। আচ্ছা আচ্ছা এখান থেকে আমার মনে হয় যে হচ্ছে আমি Correct. একদম একমত এই আচ্ছা, জায়গাটাতে। যাক। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কাজকে যে মূল্যায়ন করা, আমার অবশ্যই যে আমার বেটার হাফ হবেন তাকে অবশ্যই আমার কাজকে মূল্যায়ন করতে হবে, আমাকে সেই পরিমাণ টাইমটা দিতে হবে। সো আমি যদি আবার আমার কাজকে ফোকাস করতে যে ওকে টাইম না দিই, সেই ক্ষেত্রে একটা ডিসটেন্স ক্রিয়েট করব এবং সাথে সাথে মানে ওই রিলেশনশিপটা ওটা থাকে না। আর আমরা আসলে এখন অনেক বিজি হয়ে গেছি, সত্যি কথা যেটা, যে আমাদের বাবা মার টাইমে এত স্কোপ ছিল না, এত রেস্টুরেন্টস অ্যান্ড অল, বাইরে যাওয়া, তারপর যেটা হচ্ছে। তো আমাদের টাইমে অনেক সুযোগ বেড়ে গিয়েছে, অনেক স্কোপ আছে আমাদের, বাট এই ব্যাপার থেকে আমরা রেস্টুরেন্টের বিষয় আসলে কেন মানে প্রেমের ক্ষেত্রে রেস্টুরেন্টটা খুব ইম্পর্টেন্ট। ট্রিট দেয়া, ট্রিট নেয়া, সেক্ষেত্রে কিন্তু ছেলেরা সবসময় খরচ করে। আমি জানি না, বাট করা উচিত, আই গেস করা উচিত ছেলেদের। আচ্ছা যাই হোক, নামের কাছে যদি একটু জানতে চাই যে নিজের সবচেয়ে মন খারাপের ক্ষেত্রে সময় নামি কি করে? মন খারাপ হলে কি করি? হ্যাঁ, মন খারাপ হলে একা একা থাকি, গান শুনি, কাজের উপর বেশি কনসেন্ট্রেট করি যে বিষয়টা নিয়ে আমার মন খারাপ হচ্ছে। আচ্ছা, সেই বিষয়টা কারোর সাথে শেয়ার করে বা কোনো স্পেশাল পারসন আছে ফ্যামিলিতে বা বাইরে? না, আমার বেস্ট ফ্রেন্ড আছে সাবিহা, ওর সাথেই আমি সবকিছু শেয়ার করি। আমার মন খারাপ হলেও না বললেও ও নিজে থেকেই বুঝে যায়। আচ্ছা আচ্ছা, মানে সাবিহা তোমার সবচেয়ে গোপন জানে? হ্যাঁ, একদম একদম। আচ্ছা আচ্ছা, নামি যে অনেক কিছু করে লাইক উপস্থাপনা, গান, পারফরমেন্স, তো সেক্ষেত্রে এই আবার স্টাডি তো করতেই হয়। সেক্ষেত্রে এই যে ফেম ক্যারি করা এবং আলাদা ফ্যান ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ারদের মেনটেন করা বা ফ্যান ফলোয়ারদের নিয়ে বন্ধু বান্ধবের কি ধরনের কথাবার্তা হয় তোমার ভেতরে? যে আমি তো অলওয়েজ ফ্যানরা তো পাগলামি করবে লিমিট ছাড়া, আর কি কোনো ধরনের রেস্ট্রিকশন নাই তাদের ভেতরে। হ্যাঁ, এইটা তো অবভিয়াস, সবার ক্ষেত্রেই আই গেস এটা হয়। আমার ফ্রেন্ডরা আমাকে অনেক ক্রিটিসাইজ করে, আর আমার কাছে এটাই মনে হয় যে আমার মধ্যে একটা অনেক মানে পজিটিভিটি বলতে চাই আমি, কারণ ওরা না বললে আমি জিনিসগুলো বুঝতে পারি না যে কোন জিনিসটা আমার ভালো হচ্ছে। বা একটা গানের ক্ষেত্রেই যদি বলি যে আমি একটা গান করার আগে আমি আমার ফ্রেন্ডকে প্রথমে শোনাচ্ছি, ও আমাকে ফিডব্যাক দিচ্ছে যে না আমার মনে হয় যে এই জায়গাটা চেঞ্জ কর, বা এই গানটা, অথবা ভালো হলে বলছে যে খুব নাইস হয়েছে। বাহ, তো চট করে একটা গান শুনে আমরা ব্রেকে চলে যাই। অনেক কথা হয়েছে, মানে যারা শুনছেন বারবার এক্সপেক্ট করছে নাওমি এতক্ষণ কথা বলছে। আচ্ছা, আমি আমার একটা লাস্ট যেটা বললাম ইপি প্রজেক্ট রিলিজ হলো, জিপি হ্যাজ বিন প্রমোটিং মাই সংস, তো ওখান থেকে একটা গান তুমি আসবে বলে। আচ্ছা আচ্ছা, হোমটা আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা ধরো, তুমি ধরো। মন সেজেছে অচেনা ঢঙে, অনুভবে চেনা শেখা, শব্দটা না আজ
মুছে যা সব অভিমান, আছি বসে জানালার পাশে তুমি আসবে বলে, মন চাটন হায় ভালোবেসে তুমি আসবে বলে। তুমি আসবে বলে। আচ্ছা এই গানটা হচ্ছে আমাদের শাওন গানওয়ালা, আচ্ছা শাওন ভাই টিউন করা, আচ্ছা, লিরিক্স লেখা? ফয়সাল রাব্বিকিন আর কম্পোজিশন করছে শাকির ভাইয়া। আচ্ছা আচ্ছা, যাক বাকি কথাগুলো যেগুলো কথা আছে, কথা দিয়েছে তুমি, সেগুলো বলবে ব্রেকের পর। প্রিয় দর্শক, ছোট একটা ব্রেক নিচ্ছি, খুব শিগগির ফিরছি ইয়াং নেট লাভ বক্সে। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নেট লাভ বক্সে। আমি তানভীর তারেক যথারীতি রয়েছি এবং রয়েছে আমার সাথে নাওমি। নাওমি, অফের অনেক গুরুত্বপূর্ণ গুরুগম্ভীর কথা বলছিলে, তো আমি আসলে ওগুলো নিয়ে বলতে চাচ্ছি যে আমি জানি দর্শকরাও জানি, এবং সেগুলো নিয়ে অবশ্যই কথা থাকবে। তার আগে আমি একটু জানতে চাই যে দর্শকদের ভালোবাসা এবং দর্শকদের রিয়াকশন এখন যেমন গোনা যায়, মানে বা অনেক শিল্পী গুনতে চায় যে একটা স্ট্যাটাস দিলেও গুনে, ইস আমার কয়টা লাইক হলো, গতকাল বিকালে লাইক ছিল 500, এখন লাইক চলে আসলো 350 দিলাম। হ্যাঁ, ডলার বুস্ট সেটা আলাদা বিষয়, সেটা তো কেনাকাটা। কিন্তু এই যে একটা মানসিক একটা পীড়ন, যে আমি এই গানটা ছাড়লাম, এই গানটা এক সপ্তাহে এখনো 1 লাখ ক্রস করলো না, এর আগের গানটা আমার অমুক ফ্রেন্ডের গানটা চলে গেল। তো কোন দিকে আসলে মনোযোগটা থাকে, যে আমি গান করব, আমার প্যাশনের গান করব, নাকি লাইক গুনবো, না মানে কোনটা আসলে নামের লক্ষ্যটা কি সেই এইসব ক্ষেত্রে? আমি যেটা সবসময় আমি কনসেন্ট্রেট করি সেটা হচ্ছে যে গানটা আমার কাজটা আগে ভালো হতে হবে, আমার কন্টেন্টটাকে আগে ভালো বানাতে হবে। আচ্ছা, না হলে আমি যতই বুস্ট দেই, আমি যতই ডলার স্পেন্ড করি না কেন, আমি হয়তোবা ফেসবুকে লাইক গুনতে পারবো 30,000, 1 লাখ, 10 লাখ, whatever it is, বাট আলটিমেট গোলটা কি, যে দর্শক যেন বা আমার লিসনার যেন আমার কাজটাকে মানে খেয়াল করেন এবং কাজটা যেন ওনাদের কাছে পৌঁছায়। আচ্ছা, বাট প্রেশার ক্রিয়েট করে বা ডলার দিয়ে যে দর্শকের কাছে পৌঁছানো, হ্যাঁ আমি একটা সার্টেন টাইমের জন্য হয়তো বা ওই জায়গাটাতে যেতে পারবো, আমি অনেক ফেম চাইলেই এখন সম্ভব। আপনি যেটা বললেন যে আপনার এটা কি ফেম, এটা ফেমের কাতারে ধরা হয় যে আমি 10 লাখ, তো আমি অনেক ফেমাস? অবশ্যই ফেমের কাতারে ধরা হয়, আমরা ধরছি আচ্ছা, মিউজিশিয়ানরা, যে আমার গান তো কিন্তু আমার জানা মতে অনেক আননোন আর্টিস্ট, নিউকামার আর্টিস্ট এরকম বুস্ট করে 25 লাখ 30 লাখ ভিউ, তাদের তো বাইরে বেরোলে তাদেরকে কেউ চেনে না। নিউকামার আর্টিস্ট আমি দেখেছি, যেহেতু আমি একটা আমারও এরকম একটা শো করতে হয়, তো ওই ক্ষেত্রে একটু পড়ালেখার খাতিরে আমি যেটা খেয়াল করেছি যে অনেক আননোন নিউকামার আছেন যারা গান করছেন, বাট স্ট্যাবলিশড আর্টিস্ট যারা, তাদের থেকে ভিউ ওনাদের বেশি। কারেক্ট। সুতরাং সেটা লোকমহলে যখন আমি যাচ্ছি, আমি যখন আমার কোনো একটা কনসার্টে যাচ্ছি, আমাকে কেউ চিনছে না। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমাদের গোল হওয়া উচিত যে আমাদের কন্টেন্টটা কত ভালো হচ্ছে, আমরা কতটুকু ভালো কাজটাকে মূল্যায়ন করা, কতটুকু ইন্টারঅ্যাক্ট করতে পারছি দর্শকদের সাথে। এবার একটু আসি যে মিউজিক ভিডিও এখন খুব এসেনশিয়াল একটা ফ্যাক্ট গানের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যায় যে মানে গায়িকারাও নায়িকার বেশি থাকতে হচ্ছে, বা একটা প্রয়োজন হয়তো পড়ছে, আমি জানি না কতটা প্রয়োজন পড়ছে। ইউরোপ, আমেরিকায় বা বাইরের পাশ্চাত্যে এটা খুব এসেনশিয়াল, এবং পরবর্তীতে সেই গায়িকারা মুভি করেন, একটা ব্র্যান্ড হিসেবে জেনিফার লোপেজ থেকে শুরু করে অনেকেই কাজ করেছে। নাওমির আসলে এই পারসেপশনের নিজের মন্তব্যটা কি, নিজের? আমি তো এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমার কন্টেন্ট যখন ভালো হবে, মিউজিক ভিডিও হ্যাজ বিকাম আ ট্রেন্ড, এটাকে আমি এখন ডিনাই করতে পারবো না। আর যুগের সাথে আসলে আমাদেরকে যেভাবেই হোক সেটাতে কোপ আপ করতেই হবে, নট নেসেসারিলি আমাকে নায়িকা হতে হচ্ছে। কারণ ঠিক সেই কাতারে কিন্তু গত ঈদে অনেক সিঙ্গাররা নাটকে অভিনয় করেছে, মানে ঠিক। আমি যদি ধারাবাহিকতা, আমার সময় একেবারে কম, আমি ছোট করে যদি জানতে চাই যে দেখা গেল যে এই ঈদে নাওমি সহ নাওমির অনেক কলিগরা নাটক করা শুরু করেছেন, অফার আসে নিশ্চয়ই। হ্যাঁ, অনেক অফার, প্রচুর অফার, বাট আমার কাছে মনে হয় যে কাজটার জন্য আমি না, যে কাজটার কোনো কিছুই আমি আসলে জানি না, ওই কাজটা আমি করতে চাই না। কিন্তু মিউজিক ভিডিওতে তাকাচ্ছ রোমান্টিক ভাবে, মডেলের দিকে তাকাচ্ছ। মিউজিক ভিডিওতে
হ্যাঁ, মিউজিক ভিডিওতে আমার আসলে ওরকম কোনো মিউজিক ভিডিও গত 3 বছর বা 4 বছর আমি করিনি যে ভালো সময়টা যাচ্ছে ভিডিওর। এই সময়টাতেই আমি করিনি। ইটস বিকজ আমি আমি চেষ্টা করেছি যে আমার কনটেন্টটা অনেক বেশি কনসেন্ট্রেট করতে, আমার গানটা যেন ভালো হয়। আচ্ছা। এবং আমি খুবই অপটিমিস্টিক এই ব্যাপারটা নিয়ে, কারণ আমার লাস্ট যে অ্যালবামটা রিলিজ হয়েছে 11th আওয়ার, সেটা নিয়ে একটু বলতে চাই যে আমি বলবো যে আমি অনেক লাকি, বিকজ ইগল মিউজিকের মতো একটা প্রতিষ্ঠান আমার অ্যালবামকে আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আমি বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম ইডিএম মিউজিক করেছি, ইডিএম মিউজিক প্রডিউস করেছি। আমি নিজের ইচ্ছা মতো গান করেছি, নিজের ইচ্ছা মতো গান বানিয়েছি, এবং বুস্ট ছাড়া আমার কোনো মিউজিক ভিডিও ছাড়া যতটুকু আমার দর্শকদেরকে, আমার উদ্দেশ্য ছিল যে দর্শকদের কাছে আমার গানটা পৌঁছাবো, অতটুকু আমি স্যাটিসফাইড। মানে আমার কিন্তু কোনো মিউজিক ভিডিও নেই। মিউজিক ভিডিও নেই, মানে আমার কোনো মিউজিক এটা কি ভিডিও একটা নেই। ডিসলাইকিংস থেকে না, যে ওই ধরনের নাচানাচি আমি একদমই করব না। না, বা আমি কোরিওগ্রাফারের না, কাছে এখন আলাদা ডান্স প্র্যাকটিস করব না, মানে এটা কি না, একটা ডিসলাইকিং একদমই না। আছে আমার কিনা? কাছে মনে হয় যে জিনিসটা যদি আমার সাথে মানায় বা আমাকে ওই জিনিসটা যদি আমি করতে পারি, অবশ্যই আমি সেটা করব। বাট নট নাওমি মিউজিকের নেসেসারিলি তালে তালে আমাকে নাচছে, এটা মানাবে না? নায়িকা হতে হবে বা হ্যাঁ। আমি নাচবো, এই জিনিসটাতে আমি আসলে একদমই বিশ্বাসী না। আচ্ছা আচ্ছা, সময় একেবারে শেষ। আমি খুব ছোট ছোট করে দুটো প্রশ্ন রাখতে চাই যে নাওমি, নিজের ক্যারিয়ার গোল এবং আসলে প্রায় সময় পপ তারকাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা, আমি কারো নাম মেনশন করছি না, একটা পর্যায়ে যে পপ আর্টিস্ট হিসাবে সেটা বিলং করতে পারে না বয়সের ক্ষেত্রে। যখন প্রেম হয় সে সময় পপ তারকা থাকে, যখন বিয়ে হয় আস্তে আস্তে পপ তারকা থেকে নিজেকে সরাতে চেষ্টা করে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে পপ তারকার নিজে পরিচয় দিতে চায় না, এরকম আছে, আমি কোনো নাম মেনশন করতে চাই না। নাওমির ক্ষেত্রে এটা কি, এটা মানে বাসায় কখনো আলোচনা, কখনো কখনো ভাবিস আমার কিনা বাসা এটা থেকে নিয়ে? যেটা বলা হয় আমাকে সবসময় যে আমাকে আসলে আমি আমি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যে ফ্যামিলিতে আমাকে ইচ্ছা করে আমাকে গান শেখানো হয়েছে, হ্যাঁ, সেটা তো এখনো শুনলাম। আমাকে সাপোর্ট দেয়া হচ্ছে। সো আমি ডেফিনেটলি এমন কাউকেই, আমার বেটার হাফ যিনিই হবেন, যে আমি চাবো না যে সে আমার কাজটাকে গুরুত্ব না দিক বা না চায় যে এই জিনিসটা। বাহ, আমার কাছে মনে হয় যে আমি যেটা আপনাকে চমৎকার। সেটাই প্রত্যাশা বিরতিতে করব বলছিলাম যে নাওমির অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে, তারপরও সে পপ তারকা এবং সে একইভাবে পারফর্ম করে যাবে। ছোট্ট করে ভালোবাসা মানে কি, ভালোবাসার রং কি, ভালোবাসার অর্থ কি, এটা দর্শকদের উদ্দেশ্যে বলে আমি আজকে শোটা শেষ করতে যাচ্ছি। ভালোবাসা হচ্ছে, আমি আসলে জানি না এটা সংজ্ঞা কিভাবে দিব, বাট ভালোবাসা একটা অনেক বড় একটা ব্লেসিং। এটাকে কখনোই আসলে ছোট করে দেখা উচিত না। আমরা যার কাছ থেকে সেই ভালোবাসাটা পাই অনেক ইম্পর্ট্যান্ট। আসলে ভালোবাসার জন্যই আমরা কাজ করছি, ভালোভাবে বেঁচে আছি। আই গেস আমার কাছে মনে হয় যে এইটাই ভালোবাসার সংজ্ঞা। থ্যাংক ইউ। আমি আমার মনে হয় ক্যামেরায় তোর মাকে বা বাবাকে দেখতেছিলে। ধন্যবাদ অনেক কিছু শেয়ার করার জন্য। ভালো থাকো। তো প্রিয় দর্শক, আমি একইভাবেই একই রকম কথা বলে বিদায় নেব যে ভালোবাসায় থাকুন, এবং কারণ ভালোবাসায় ভালো কিছু করা সম্ভব। নাওমি যেমন নিজের কাজ ক্যারিয়ার নিয়ে বলল, এইরকম স্পষ্ট ভালোবাসা বা ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকলেই ভালো গান হবে, ভালো সংস্কৃতি, নতুন করে সমৃদ্ধ হবে দেশ। সবার প্রতি শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।